সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, বাংলাদেশের সোনার চাহিদা কত তার সুনির্দিষ্ট হিসাব নেই কারো কাছে। সরকার কিংবা ব্যবসায়ী কেউ এর হিসাব দিতে পারে না। যদিও বলা হয় বছরে দেশে সোনার চাহিদা 40 থেকে 70 টন। তবে সোনার চাহিদার কথা না বলতে পারলেও এই ব্যবসার নাম আসলেই স্মাগলিং শব্দটি জুড়ে দেওয়া হয়। অকপটের ব্যবসায়ীরাও এটি স্বীকার করেন। আমরা আজ জুয়েলারি খাত, সোনা ব্যবসা নিয়ে কথা বলতে চাই। আনোয়ার হোসেন তিনি আমাদের অতিথি, বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতা তিনি। আনোয়ার হোসেন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, গত কয়েক মাস যেটি আমরা খুব দেখছি যে অনেকেই বলছে যে দেশে সোনার বাজার এবং আলু পটলের বাজারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই একটি জায়গায়, সেটি হলো যে সকালে ঘুম থেকে উঠে মানুষ এক দর দেখবে, আবার ঘুমাতে গিয়ে মনে হয় যে অন্য দর দেখবে। এই যে দামের যে এক ধরনের হেরফের প্রতিদিনই হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, এই নৈরাজ্য কি আপনারা নিজেরা তৈরি করছেন ব্যবসায়ী যারা? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি দেখেন, গোল্ড তো বাংলাদেশের প্রোডাক্ট না, এটা এগ্রিকালচার প্রোডাক্ট না। আর বাংলাদেশে এমন কোনো মাইনিংও নাই যেখানে গোল্ড নিয়ন্ত্রণ বাংলাদেশিরা করতে পারে। এটা সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এগুলি ফিক্স আপ করে। তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় গোল্ড রিফাইনিং হইতে আরম্ভ করে মাইনিং কোম্পানি, তাদের এই অর্গানাইজেশনের ভিতরেই আছেন মেম্বার হিসাবে। প্রতিদিন এমনও দেখা গেছে 5 মিনিটের মধ্যে গোল্ডের প্রাইস ফলো করে, আবার সেটা উপরে চলে যায়। তো স্বাভাবিকভাবে আমাদের যেহেতু শেয়ার, বাংলাদেশের এই গোল্ড মার্কেটের শেয়ার কিন্তু খুব নেগলেক্ট পার্সেন্ট। সারা পৃথিবীতে বিশাল ডিমান্ড আছে, রিজার্ভ আছে, সেই তুলনায় আমরা কিছুই না। আর বাংলাদেশে কোনো লিগ্যালি গভর্নমেন্টে এখানে ইস্যু করে না গোল্ড। একমাত্র সোর্স হলো যেটা ব্যাগেজ রুলে বাইরে থেকে কিছু আসে, আর রিসাইকেলিং। আমাদের এখানে রিসাইকেলিং হয় পুরনো সোনা, যেটা পুরনো সোনা, ভাঙারি স্ক্র্যাপগুলিকে আপনার পিওর করে সেগুলি পাকানো হয়, সেটা পিওর গোল্ড এখানে কিছু চাহিদা মিটায়। আর হলো আসে ব্যাগেজ রুল। এই জন্য আমাদেরকে ডিপেন্ড করতে হয় পৃথিবীর অন্যান্য দেশের সাথেই সম্পর্ক রেখে। তার কারণ আজকে যিনি ব্যাগেজ রুল এয়ারপোর্ট দিয়ে নামলেন, তাকে 1 ভরি গোল্ডের জন্য দিতে হয় 4,000 টাকা ডিউটি। 10 ভরি পর্যন্ত অ্যালাউ আছে, সে কিনেছে বাইরে থেকে, সেটার সাথে আরও প্লাস হয়ে গেল 4,000 টাকা। তারপরেও হলো তার ইনভেস্ট আছে, এইখানে আসা যাওয়া সব মিলিয়ে এটা গোল্ডগুলিকে নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে কিছুই করণীয় নাই। আপনি ব্যাগেজ রুলের কথা বলছিলেন। সরকার তো আপনাদের একটা নীতিমালা দিয়েছে 2018-তে, পরে সেটি 2021-এ কিছুটা রদবদল করা হয় এবং সেটি আপনাদের চাহিদার কারণেই করা হয়েছে, যাতে আপনারা স্বর্ণ যাতে আমদানি করতে পারেন। কিছু প্রতিষ্ঠান লাইসেন্সও নিয়েছে, তারপরেও এখনও কেন আপনাদের এই ব্যাগেজ রুল, যেটা অনেকটা ব্যয়নীয় বলা হয়, এর উপরে আপনারা কেন এখনও রয়ে গেছেন? এটার ব্যাপারে বলবো যে 18টা কোম্পানিকে ডিলারশিপ দিয়েছিল গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক থেকে। তারা সেই ডিলারশিপ পেয়েছিল। এই 18টা কোম্পানি এবং একটা ব্যাংক, এই 19টি কোম্পানি ছিল, তারা ইম্পোর্ট করে আনতে পারতেন। তখন হিসাব করে দেখা গেল যে ইম্পোর্টের যে সিস্টেম, তাতে আনলে এই দেশে সমানভাবে হয়, লাভ না হোক, কিন্তু সোর্সটা পাওয়া যাচ্ছে লিগ্যালি সোর্স। এর মধ্যে দেখা গেল যে নতুন নতুন কিছু ট্যাক্স, ভ্যাট এগুলি আবার অ্যাপ্লাই করা হচ্ছে এইগুলির উপরে এনে। AIT, অ্যাডভান্স ট্যাক্সের ব্যাপারটা যেটা, তাহলে এইখানে ট্যাক্স দেবার পরে যে দামটা আমাদের এখানে কস্টিং আসে, সেইটা ডোমেস্টিক বাজারে যেই রিসাইকেলিং বা অন্যান্য ব্যাগেজ রুলে আসার থেকেও বেশি পড়ে যায়। তো সবসময় যে আমরা জানি কম দামে কিনে বেশি দামে বিক্রি করা হলো বিজনেস, তার একটা পার্সেন্টেজ আছে, সেই লাভটা ধরে বিজনেস হয়। কিন্তু বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো কখনো বিজনেস হতে পারে না। তো আমাদের এখানে যদি বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে যায়, কে কিনবে এটা বলেন? সরকারের সাথে আমরা বিভিন্ন রকমভাবে কথা বলি, সরকারি বিভিন্ন সংস্থার সাথে কথা বলি, তারা বুঝতে চান না। ভিড়ে যেটা, সেই জিনিসগুলিকে তারা কোনো সময়ের জন্য করতে চান না, আইডেন্টিফাই করতে চান না। এই হলো সমস্যা।
আমি যেটি শুরুতে বলছিলাম যে পৃথিবীতে আছে কিনা বা বাংলাদেশে কোনো ব্যবসার প্রসঙ্গ আসলে চোরাচালান, স্মাগলিং, এটি এত বেশি কাছাকাছি আর কোনো ব্যবসার সঙ্গে আলোচনা হয় না। আপনারা তো অনেক পুরনো ব্যবসায়ী এই খাতে, আপনারা আপনি বাজুজে নেতৃত্ব দিচ্ছেন, বাজুজও খুব শক্তিশালী ইদানিং আমরা দেখছি। তো এই বদনামের দায় দায়িত্ব তো আপনাদের নিতে হবে। বেসরকারি হিসাব বলে যে প্রতিদিন প্রায় 200 কোটি টাকার সমপরিমাণ স্বর্ণ চোরাচালান হচ্ছে, তার মানে বছরে প্রায় 73,000 কোটি টাকা। এই বদনাম তো আপনাদের ঘাড়ে বর্তায়, কি জবাব দিবেন আপনি আসলে? আমাদের এখানে গত 22-23 ফিনান্সিয়াল ইয়ারে শুধু ঢাকা এয়ারপোর্ট দিয়ে, ঢাকা না মানে এয়ারপোর্ট দিয়ে ব্যাগেজ রোলে 2টা করে বার আনা যায়, তো অর্থাৎ 20 ভরি, তা দিয়ে প্রায় 54 টন গোল্ড আসছে। তো 54 টন গোল্ড তো যেমন তেমন ব্যাপার না। এটা প্রথম আলোর ফার্স্ট পেজে এই রিপোর্টটা আসছে। এই যে টাকা ব্যাগেজ রুলে আসলো, এটা তো ভ্যালুটা আপনাকে বাংলা টাকায় তো আর পরিশোধ করেন নাই, করেছেন তো ফরেন কারেন্সিতে। ফরেন কারেন্সি গেল কেমনে, এইগুলি কিন্তু অবশ্যই জানে। কেন তারা কোশ্চেনগুলি করে না যে 54 টন গোল্ড যারা আনলো, কিভাবে আনলো, এই কারেন্সি তুমি এটার ভ্যালুটা কিভাবে পরিশোধ করলে? একটা সস্তা বলি হলো জুয়েলারি ব্যবসায়ীরা স্মাগলিং এর সাথে জড়িত। এয়ারপোর্টে ধরা পড়ে অনেক ক্ষেত্রে, আগে দেখছেন না, ইদানিং কম দেখা যায়, তার কারণে ইদানিং হয়তো ম্যানেজ হয়ে যায়, এই জন্য হয় না। 17টা অর্গানাইজেশন আছে এগুলি মনিটরিং করার জন্য, তারা কেন জানেন না, ধরেন না কেন? জুয়েলারি ব্যবসায়ীদের উপর দোষ দেওয়া হয়, যখন ধরা পড়ে সেই ধরা পড়ে হলে কেরিয়ার। তো এত কিছু আপনারা খুঁজে বের করেন, রুমের ভিতরে, বাথরুমের ভিতরে কে কি করতেছে, বা আপনার কোন জায়গাতে সন্ত্রাসী হামলা হবে সেগুলি আইডেন্টিফাই করে ফেলেন। আর এত একজন সোর্স ধরা পড়ার পরে, কেরিয়ার ধরার পরে পরে যে এটার মূল হোতা, তাকে আপনারা ধরতে পারেন না কেন? আমরা তো চাই এটা ধরুক। এবং আমরা এটাও বলছি বাজেটে, এইবার বাজেটও আমরা এর আগের বার বাজেটও বলেছি যে আমাদের এই বিষয়গুলিকে বন্ধ করার জন্য দরকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা এগুলিকে মনিটরিং করে, এইগুলি পাহারা দেয়, তাদেরকে 25% তাদেরকে পুরস্কার স্বরূপ দিয়ে দেওয়া হোক। 25% যদি কেউ স্মাগলিং করে আনে, 25% চলে যাওয়া, তার তো বিজনেস থাকবে না। আর উনিও যিনি পাহারাদার থাকবেন, তিনিও চাইবেন যে আমি 25% যদি আমি পাই তাহলে ওটাকে আমি ধরবো, আমি আর সাথে আমার কোনো আপোষ করে কোনো লাভ নেই, এইরকম ভাবে। অর্থাৎ স্মাগলিং বন্ধ করার জন্য জুয়েলারি ব্যবসায়ীরা কখনো স্মাগলিং এর সাথে জড়িত না। স্মাগলিং এর সাথে যারা জড়িত তাদের আইডেন্টিফাই করা যায়, তারা করতে পারে। তাহলে জুয়েলারি ব্যবসায়ীরা যদি স্মাগলিং না করে এই ব্যাগেজ রুলে আসছে বা চোরাচালান হচ্ছে, এটা কি কৃষক আনে? কৃষি পণ্য তো না এটা। তাহলে কারা আনছে? আপনারাই তো আনছেন না। আপনারা জুয়েলারি ব্যবসায়ী, এই সিন্ডিকেটটা ভিন্ন। এরা গরু যে আনে, সোনার পরিবর্তে গরু আনে ইন্ডিয়া থেকে, পেমেন্ট হয়। আগে তো এরকম ছিল। তো এখন এই পেমেন্টটা কি জুয়েলারি ব্যবসায়ীরা গরু এনে গরু বিজনেস করে? গোল্ড হলো সারা ইন্টারন্যাশনালি একটা কারেন্সি, পৃথিবীর সব জায়গায় এটা এক্সচেঞ্জ হয়। আপনি ডলার বলেন, ইউরো বলেন, যে কোনো শক্তিশালী কারেন্সি আপনাকে যদি এক্সচেঞ্জ করতে হয় তাহলে সেই দেশের ব্যাংকে যেতে হবে অথবা মানি এক্সচেঞ্জে যেতে হবে। কিন্তু গোল্ড পৃথিবীর এমন কোথাও নাই যেটা এক্সচেঞ্জেবল না। ইভেন কি আফ্রিকার জঙ্গলও যদি আপনি চলে যান বর্বরদের মধ্যে, সেইখানেও গোল্ড দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। গোল্ড হলো এরকম। আমাদের দেশে এটা ওভার সেন্সিটিভ করছে। গোল্ড সেন্সিটিভ কিন্তু ওভার সেন্সিটিভ না। আমরা যত বন্ধ করে রাখতেছি এইটা তত সামনের দিকে আসতেছে। এত ভাবেই আমরা চেষ্টা করতেছি এটা যাতে স্বাভাবিকভাবে চলাফেরা না করতে পারে। যারা পলিসি মেকার তারা এই জিনিসটা বলতে পারবে, তারা বলুক। শোনা যায় যে যারা এই যে চোরাচালান যারা করে, তারা উমরা করতে গিয়ে স্বর্ণ নিয়ে আসে, বছরে 4-5 বার উমরা করতে যায়, মূলত তো ব্যবসায়ীরাই, তাই না? এর কোনো জবাব আছে আসলে? না, এটা আমি নিজেও তো গিয়েছি উমরা করতে, বা ওইখানে এটা খুব একটা নাই। ওইটা সোয়াবের আশায় কিছু নিয়ে আসে, কিন্তু বিজনেসের আশায় এরা উমরা করতে যায় সৌদি আরব থেকে আনা, এইটা খুব একটা, ওইখানে 15% ভ্যাট আছে। তো 15% ভ্যাট দিয়ে এইখানে আমি ওই যাচাই করেছি, মার্কেটগুলি যাচাই করেছি, এটা কেউ আনতে পারে না। জাস্ট শখ করে মনে করে যে আমি মদিনা শরীফ বা মক্কা শরীফ থেকে ধর্মীয় অনুভূতি, তাদের একটা আবেগ থাকে যে আমি এই জায়গা থেকে একটু গোল্ড কিনে নিলাম, এটা আমার জন্য। ওই যে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে যে তোমরা এখানে আসলে কিছু বিজনেস
মানে কিছু কেনাকাটি করবে, এটা কিন্তু সবার ভিতরে এইরকম একটা মেসেজ আছে, এই অনুভূতি থেকে অনেকে কিনে। কিন্তু আরব কান্ট্রি, সৌদি আরব থেকে আর না, এটা হয় আসে দুবাই থেকে। ওই দুবাইটা এমন একটা জায়গা, দুবাই বলেন, সিঙ্গাপুর বলেন, এই সমস্ত জায়গায় দাম কম্পারেটিভলি কম। যদি সে ফাঁকি দিয়ে বা যদি সে ম্যানেজ করে, এয়ারপোর্ট ম্যানেজ করে এই দেশে আনতে পারে, তার জন্য এটা স্বর্গ। তার জন্য আমি বলবো না যে এইগুলি আসে না, অবশ্যই এখানে তারা জানেন, বা যারা অথরিটি এটাকে সিকিউর করার, যারা পাহারা দেবার, তারা এগুলিকে জানেন, বুঝে জেনেই এগুলি করেন। এগুলি দেখেন, আমাদের তদন্ত টিমে ঢুকাই দেন, আমরা বাইর করে দিব। ভালো একটা টিম আমাদেরকে এরকম করে দেয় গভর্নমেন্টে, আমরা তদন্ত করে বাইর করে দিতে পারবো কারা কি করে না করে। আপনি মার্কেটে দেখেন, অভাব নাই। আপনি তাঁতিবাজারে যান, তাঁতিবাজারে পিওর গোল্ডের অভাব নাই। ওইখানে হলো পুদ্দারদের সাথে বিজনেস। আমরা কিনি পুদ্দারদের কাছ থেকে, পিওর গোল্ড কিনে অর্নামেন্ট করি, কারিগরদের কাছে দেওয়া হয়, অর্নামেন্ট কিনে আনে। কিন্তু পিওর গোল্ড তো আর আমরা বিজনেস করি না, আমরা ডোমেস্টিক মার্কেটে ডোমেস্টিক বিজনেস করি অ্যাজ এ জুয়েলারি শপ হিসেবে, জুয়েলারি দোকান হিসাবে আমরা বেশিরভাগ বিজনেস করি। আর কিছু ম্যানুফ্যাকচারিং আছে, ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আমাদেরও আছে, এরকম ডায়মন্ডের ম্যানুফ্যাকচারিং আছে, ডায়মন্ড কাটিং করি বা অর্নামেন্ট করি। এইগুলি ওই বুলিয়ন মার্কেট থেকে, যেটা পুদ্দার বলা হয়, এদের কাছ থেকে আমরা পিওর ফর্মে কিনে অর্নামেন্ট করি, তারপরে আমরা কাস্টমারদের কাছে দিই। আমরা একটা বিরতিতে যাব, একটু ছোট করে যদি একটু বলেন। আপনি বলছিলেন যে সরকারের উচিত এগুলো ধরা, আসলে তদারকি করা, মানে স্মাগলাররা স্মাগলিং করবে, চোরাচালান করবে, জনগণের করের টাকা থেকে সরকারি কর্মকর্তাদের বেতন দিয়ে সেটা ধরতে হবে, ব্যাপারটা এরকম? হ্যাঁ, হবে না। আপনার দায়িত্ব কি? একটা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বটা কি? রাষ্ট্র ব্যবস্থাটাই হলো একটা ওই জায়গার মানুষগুলিকে সুশৃঙ্খলভাবে তাদেরকে সর্বরকম নাগরিক সুবিধা দিয়ে তাদেরকে আস্তে আস্তে সেইভাবে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, তারা যাতে সব কিছুতে একে স্মুথলি চলতে পারেন। কিন্তু সেটা একটা আইনি কাঠামোর মধ্যে হলো রাষ্ট্র ব্যবস্থা। এখন আপনি রাষ্ট্র ব্যবস্থায় সেটা যদি ফেল করেন, যারা এটার দায়িত্বে, এটা তো আর একজন প্রধানমন্ত্রী বা মন্ত্রী সে নিজে যায় তো আর মনিটরিং করবে না, সে অর্ডার দিচ্ছে কিন্তু ওই লেভেলে যে মনিটরিং করতেছে না। দায়িত্বটা তখন যাচ্ছে গভর্নমেন্টের উপরে যে এইগুলি হচ্ছে, কিন্তু কারা করতেছে না? এইগুলি তো ভেসেই বেড়াচ্ছে যে দুর্নীতি কোন জায়গাতে হচ্ছে। ব্যবসায়ীরা কি দুর্নীতি করে? ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হয়, ব্যবসায়ী তো আইনের কাঠামোর মধ্যে থাকে। কিন্তু দুর্নীতি যখন আপনি সুযোগ দেন, সুযোগ তৈরি করে দেন যে হ্যাঁ উনার এই সুযোগটা দাও, ওইখানে ভ্যাট ফাঁকি দাও, ওইখানে আসছে 50 কেজি গোল্ড আসছে এয়ারপোর্টে, ঠিক আছে আমারে দিয়ে দাও, 5 কেজির ডিউটি দিয়ে দাও, বা আমার এত টাকা দাও, তোমার এইগুলো পার করে দিচ্ছি আমি। সব ব্যবসায়ীদের দোষ কেন? পৃথিবীর এমন একটা কিছু আপনি পাবেন না, এমন কোনো দেশ পাবেন না যেখানে ব্যবসায়ীদের সুযোগ না দেওয়ার ফলে তারাই হচ্ছে। ব্যবসায়ীদের সুযোগ দেয়, এমপ্লয়ার তৈরি হয়। আজকে সায়েন্স যা আবিষ্কার করে তা মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে ব্যবসায়ীদের, যে প্রোডাক্ট হিসাবে। তো ব্যবসায়ীদের সেই রকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো সরকার তো একটি নীতিমালা তৈরি করে দিয়েছে, 2021 সেটি সংশোধন করা হয়। এটি কি বাস্তবায়ন পেয়েছেন আপনারা? ওই বললাম যে মানে যে নীতিমালাটা হচ্ছে সেইটা আমাদের দেশ উপযোগী, সেই নীতিমালাটা হয় নাই। কারণ দেশ উপযোগী করতে হলে আপনাকে স্মাগলিং বন্ধ করতে হলে আপনাকে সহনীয় পর্যায়ে ভ্যাট ট্যাক্স ধরতে হবে। যখনই কোনো জিনিস লিগ্যাল পথে দাম অস্বাভাবিক থাকে, তখন ইনলিগ্যাল পথে সেই জিনিসটা এক্সপেন্ড করতে থাকে। যার জন্য গোল্ডের আপনি সাধারণভাবে যদি আনতে যায়, তাহলে দেখা যায় যে এটার দাম বেশি পড়ে, অর্থাৎ লিগ্যাল পথে আনতে গেলে দেশ বেশি পড়ে। তখন তারা পথ খুঁজে অন্যদিকে, যে আমি লিগ্যাল পথে কেন আনবো, এনে তো আমার লস হচ্ছে। তখন যারা এই সমস্ত কিছুর সাথে জড়িত তারা এইগুলিকে নিয়ে আসে। কিন্তু প্রত্যেকটা জিনিসই যারা আনে জানে না এমন কোনো ব্যক্তি নাই। কোথায় কোথায় কি বিক্রি হয় না হয়, এইগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী, বিশেষ করে এই তদারকি করার জন্য যে সমস্ত অর্গানাইজেশন আছে, তারা কিন্তু জানে। তারা মার্কেটে যান, মার্কেটে যে খুঁজলি পেয়ে যাবেন যে কারা এগুলি করে। সেইগুলি করেন না কেন? একটা সময় বাংলাদেশে, আমি আপনাকে একটা তথ্য দিই, একটা সময় বাংলাদেশে 18 ক্যারেটের অর্নামেন্টের উপরে 22 ক্যারেটের সিল দিয়ে বিক্রি করা হতো, এবং তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। জানতো কিন্তু সবাই, কিন্তু তাকে কোনোভাবে ধরতো না। তারা আজকে এত ফুলে ফেপে অনেক বড় ব্যবসা হয়ে গেছে। প্রতি বছর 3-4 বার যা উমরা করতে,
ভাব 7 স্টার হোটেলে থাকে সেই ছবিও তারা দেয়, আবার এই সমস্ত ওয়াজ নসিহত তারা খুব ভালো করে। কিন্তু এইগুলির ব্যাপারটা ধর্মের উপদেশও তারা দেয়, কিন্তু জানে, সরকারের লোকজন জানে, পুলিশ বাহিনীর বলেন অন্যান্য তাদেরও গল্প করে এই সমস্ত লোকরা যে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু ধরে না, তাদেরকে এগুলিকে বাধা দেয় না। আপনি বলছিলেন মান নিয়ে যে 18 ক্যারেটের ভিন্ন ক্যারেট বসায় তারা বিক্রি করত। এখনও তো কাস্টমাররা অনেক সময় বলেন যে স্বর্ণ কিনতে গিয়ে মানের দিক থেকে প্রতারিত হন, ইমিটেশনও বিক্রি করে কেউ কেউ, এরকমও অনেক সময় শোনা যায়। এগুলো আপনারা বাজুস তো খুব শক্তিশালী, এখন আপনারা সংগঠন থেকে এগুলো কেন আপনারা বন্ধ করতে পারছেন না? বাজসের এইরকম কোনো ঘটনা নাই। বাজসের কাছে যদি আসে অবশ্যই এটা একদম স্ট্রিক্টলি তাকে প্রতিরোধ করা হয় এবং তার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। এটা এখন এই সুযোগ নাই। কিছু যদি থাকে সেটা বাজসের অগোচরে বা বাজসের মেম্বার না, এরকম হইতে পারে। সারা বাংলাদেশে তো অনেক, প্রায় 40,000 বাজসের মেম্বার আছে হোল কান্ট্রিতে, তো 40,000 বাইরেও আছে অনেকে। তো এইগুলি যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, বাজসের কাছে কেউ যদি কমপ্লেন করে যে হ্যাঁ ওই জায়গাতে লো ক্যারেটের, যেই ক্যারেটের সিল আছে সেই ক্যারেটের অর্নামেন্ট তারা দিচ্ছে না, বিক্রি করতেছে না, অবশ্যই বাজস সেটার ব্যাপারে পদক্ষেপ নেবে এবং স্ট্রংলি সেটা পদক্ষেপ নেবে। আপনি আরেকটি বিষয় একটু ইঙ্গিত করছিলেন যে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করছে, স্মাগলিংয়ের বিষয়টা আপনি বললেন যে যারা একেবারে প্রকৃত ব্যবসায়ী তারা করছে না। আপনার কি মনে হয় যে এই স্মাগলিংয়ের সঙ্গে জুয়েলারি খাতের ব্যবসার সঙ্গে জড়িত নয় এমন অন্য খাতের ব্যবসায়ীরা এই স্মাগলিং করছে? দেখেন, একজন রাজনীতিবিদ যখন এমপি ইলেকশনে দাঁড়ায়, বক্তৃতা দেয়, সব ভালো ভালো কথা বলে। এখন গোপনে যদি সে চুরি চামালি করে, দুর্নীতি করে, এটা তো আর গোপনে হইতেছে। যদি প্রকাশ্য হইতো তাহলে তো সে করতে পারতো না। এখন এমন সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে যে বাজসের কোনো মেম্বার এইরকমভাবে করতেছে, তাই তাহলে বাজস এটা পদক্ষেপ নিত। কিন্তু তারপরও তো হয়, সেটা গোপনে হইতে পারে, সেটা প্রকাশ্যে না, এবং তাদের ওই সিন্ডিকেটটা গোপনে থাকে। আমাদের জানা মতে এরকম নাই, কিন্তু বাজারে অনেকে অনেক কথা বলে, বলতেই পারে স্বাভাবিকভাবে। আপনি যদি 10 ভরি গোল্ড, আপনি যে ব্যবসায়ী তো না, আপনি ইউজার, আপনি 10 ভরি গোল্ড রিজার্ভ টাকা আছে, আপনার আর্নিং আছে, আনফেয়ারনেস আর্নিং আছে, আপনি দুর্নীতি করে হোক, ইয়াবা ব্যবসায়ী হইয়া হোক, যেইভাবে হোক আপনি অনেক টাকা কামাইছেন, কামানোর পরে আপনি গোল্ড কিনে রাখলেন। এখন কি আপনি কি গোল্ড ব্যবসায়ী হয়ে গেলেন? গোল্ড তো সবার জন্যই ব্যবহার, কিন্তু বিজনেসের সাথে ইনভলভ করা, বাজসের মেম্বাররা বিজনেসের সাথে ইনভলভ, তাদেরকে আপনারা বলেন। আপনি একটা বিষয় বলছিলেন যে যে নীতিমালাটা সরকার দিয়েছে সেটি আসলে ব্যবসা সহায়ক নয়। আপনারা কি সরকারকে এটি বোঝাতে পারছেন না, নাকি আপনাদের দাবিগুলোর আসলে যৌক্তিকতা নেই? 1993 সাল থেকে এই দেশে এক্সপোর্টের জন্য চেষ্টা করছি। এই বুঝাতে বুঝাতে এত সেক্টরে কথা বলছি, বাংলাদেশ ব্যাংক বলেন, এক্সপোর্ট প্রমোশন বলেন, আমদানি রপ্তানি বলেন, কত জায়গাতে, কমার্স মিনিস্টার বলেন, কত জায়গাতে বসছি। 3 মাস 4 মাস পর্যন্ত মিটিং করার পরে 4 মাস পরে যেয়ে আরেকজন চেঞ্জ হয়ে আসে, আবার তারে বুঝাইতে লাগে, নতুন একজন কর্মকর্তা আসে বুঝাতে লাগে। এত চেষ্টা করছি এদেরকে বুঝাতে, কিন্তু এরা বুঝতে চান না। স্পেশালি আমি এনবিআর এর কথা বলবো। এনবিআর বাংলাদেশের এমন একটা সেক্টর, এমন একটা অর্গানাইজেশন, তারা ব্যবসায়ীদের দিকে খুব একটা কথা শুনতে চান না। শুধু বক্তৃতা বিবৃতিতে বলেন আপনাদের সাথে সহযোগী, আপনারা এই দেশকে চালান। আমাদের আনিসুল হক যখন প্রেসিডেন্ট ছিল এফবিসি স্যার, তখন আমরা সেগুলি ডাটা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম 81% ইকোনমি সাপোর্ট দিচ্ছে ব্যবসায়ীরা। আর এই ব্যবসায়ীদের তেমন একটা গুরুত্ব তারা দিতে চান না। এই না চাওয়াটার জন্য আমরা পিছিয়ে আছি, যার জন্য বাংলাদেশ গোল্ডের ব্যাপারে পৃথিবীর এত দেশ হাজার হাজার টন গোল্ড রিজার্ভ করতেছে, ট্রানজ্যাকশন হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেই তুলনায় কিছু না। কিন্তু কথা খুব বেশি এখানে, এত কথা যে একটা অপরাধ করছে গোল্ডের ব্যবসায়ীরাই শুধু অপরাধ করে, আর এই দেশে তেমন একটা অপরাধ নেই। স্মাগলার বলতে কি বুঝায়? আপনি স্মাগলার হলো ডিউটি না দিয়া যে আনে, সে তো টাকা দিয়ে আনে, কিন্তু ডিউটি না দিয়ে যে আনে সে হলো স্মাগলার। আপনি কোনো না কোনোভাবে ডিউটি নিতে চাচ্ছেন না, ডিউটির বাইরে আপনি তাকে খালাস করে দিতে চাচ্ছেন। অর্থাৎ ডিউটি সরকারি কোষাগারে যেটা যায়, সরকারি কোষাগারে না যায় আপনার কোষাগারে যায়। এই রকম সহযোগিতা করে তাদের, আর নাম দিচ্ছেন কি স্মাগলার। তো স্মাগলার আপনি বানান কেন, করেন কেন স্মাগলার?
ধরেন 2-4টা ধইরা দেখান যে মূল হুতাকে, এগুলি ধইরা তারপর বলেন যে হ্যাঁ আপনাদের জুয়েলারি ব্যবসায়ীরা এরকম এরকম করছে, তারপরে দেখেন আমরাও শাস্তি দিই, আপনারাও শাস্তি দেন। আমাদের শাস্তি তো আর আমরা জেল হাজত দিতে পারবো না, আমরা সদস্য পদই করতে পারবো। আইনে, রাষ্ট্রীয় আইনের কাঠামোয় আপনি শাস্তি দেন, তার অপরাধী শনাক্ত করে বলেন যে তুমি এটা করছো, আমরা আপনাদের সর্বরকম সহযোগিতা করব। আপনারা অনেকদিন ধরেই বলছিলেন সরকার নীতিমালা দেওয়ার পরে যে আপনারা রিফাইনিংয়ে যাবেন, এখানে তো বড় বিনিয়োগও দরকার। একটু বলবেন যে আসলে এই রিফাইনিংয়ে আপনারা যাচ্ছেন কি না? অ্যাকচুয়ালি তো রিফাইনিং তো সারা পৃথিবীতে হচ্ছে। সে ধরেন একটা কান্ট্রির কথা বলি, সুইজারল্যান্ড। সুইস বার সারা পৃথিবী ব্যাপী খুব জনপ্রিয়। সুইজারল্যান্ডকে খুব বড় দেশ, কিন্তু সুইজারল্যান্ডের ইকোনমি, ওদের সিস্টেম এরকম করেছে। ওরা তো ইউরোপিয়ান দেশ, অনেক উচ্চ মূল্যের লেবার ওদের, তারপরেও মাইনিং করতেছে ওরা, ওইখানে রিফাইনিং করতেছে, পৃথিবীব্যাপী ওরা মার্কেটিং করতেছে। এত মানে উচ্চ লেবার, উচ্চ মূল্যের লেবারের পরে যদি ওরা করতে পারে, তা আমাদের বাংলাদেশ তো এদিকে কম। আমাদের যে কোম্পানিটি আসতেছে বসুন্ধরা গ্রুপ, তাদের এই সক্ষমতা আছে। তারা অনেক চিন্তা করলেন যে এখানে একটা রিফাইনিং হওয়া উচিত, এই এলাকায় যেহেতু নাই, এই সাবকন্টিনেন্টসে বা আশেপাশে এইরকমভাবে নাই। তো ওনারা উদ্যোগ নেওয়াতে আমরা সবাই জুয়েলারি ব্যবসায়ীরা খুব খুশি হয়েছি যে অন্তত একটা সোর্স পাওয়া যাবে। তার কারণ আমাদের ওই যে বলে যে তোমাদের কোন জায়গায় থেকে গোল্ড পেলে, এই কথাটা মানে জুতা আবিষ্কারের মতো একটা কবিতা ছিল না রবি ঠাকুরের, বিখ্যাত সেই জুতা আবিষ্কার। ওই যে রাজায় যখন বলল যে আমার পায়ে ধুলা লাগতে পারবে না, তখন এক মন্ত্রী যে বলল যে আপনার মহারাজ, আপনার পায়ে যদি ধুলাই না থাকবে তা জনগণ ধুলা নেবে কেমনে? তখন উনি বলল যে আমার পায়ে ধুলা লাগতে পারবে না, কিন্তু তোমাকে ধুলা নিতে হবে। মহারাজার কথা বলে এখন বাংলাদেশের সরকারের হলেই যে তুমি গোল্ড দিবে না, তা আবার স্মাগলিং এর ব্যাপারেও আমাদেরকে দোষ দিবে, আবার যারা একটু কাজ করতে চায় তাদেরও সুযোগ সুবিধা দিবে না। এই ব্যাপারে আমরা মনে করি যে বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসছে, ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই। মনে করি যে ওনারা যদি এই প্রজেক্টটা ঠিকভাবে চালাইতে পারে, তাহলে এই দেশের যত ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলি ফিল করে এক্সপোর্ট করতে পারবো আমরা। অর্নামেন্টও আমাদের এত ডিমান্ড আছে বিশ্ববাজারে, হাতের তৈরি হালকা ওজনের অর্নামেন্টগুলি, সেইগুলি আমরা করতে পারবো। এবং সেটা আমাদের এই যে বাইরের স্মাগলিংয়ের এই বিষয়টা, এটা আস্তে আস্তে আমাদের একেবারে কমে যাবে। আপনি সুইজারল্যান্ডের কথা বলছিলেন। সুইজারল্যান্ড তো স্বর্ণ আমদানি এবং রপ্তানি দুটিতেই সারা বিশ্বে সেরা, শীর্ষ। তো বাংলাদেশে আপনারা অনেকদিন ধরেই একটি কথা বলছিলেন যে এই পুরো খাতের জন্য একটি সরকার যেমন বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল করছে, এরকম একটি অঞ্চল করে দেওয়া যায় কিনা, যেটি নিরাপদে আপনারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারেন। এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কোনো দেন দরবার আপনাদের আছে কিনা বা তার অগ্রগতি আছে কিনা? এটা দেখেন সুইজারল্যান্ড করতেছে, কিন্তু তারা তো সেই সক্ষমতা তৈরি করে ফেলছে, সারা পৃথিবীতে করে ফেলছে। আর আমাদের দেশে যেটা সরকারের সাথে একটা অঞ্চলের কথা বললেন, অঞ্চলটা গোল্ডের ক্ষেত্রে এটা সহসা হবার স্কোপ নাই। তার কারণ গোল্ড এত বড় একটা নিরাপদ জায়গা লাগে। আপনি স্পেশালি আমাদের এখানে যে মেকিংটা হচ্ছে, বেশিরভাগ হচ্ছে পুরনো ঢাকার তাঁতিবাজার কেন্দ্রিক। তাঁতিবাজার জায়গাটা এইরকমই একটা জায়গা যে অচেনা একটা ব্যক্তি যদি কোনো গলি দিয়ে মেন রোড থেকে ঢুকে, তাহলে বুঝে যায় যে সে চীনা না অচীনা। হোল এলাকার লোকজনই এটার সাথে জড়িত, তারা জানেন, সিকিউরিটি তাদের এখানে। এখন ওপেন, আমি তো আর গার্মেন্টের মতো না, বা ট্রাক ভরে আমার জিনিসপত্র যাবেও না, আর ওই জায়গাতে এইভাবে করাও যাবে না। আমাদের এখানে দুই একটা বিদেশি কোম্পানি ছিল, যেমন ইন্ডিয়ান একটা কোম্পানি আদম যে জুট মিলের যে ওইখানে যেটা ইপিজেট, সেইখানে একটা ইন্ডাস্ট্রি করেছিল, কিন্তু তারাও বেশি দিন এখন চালাতে পারে নাই। তো এইরকমভাবে আমরা মনে করি এটা এক একটা দিক যদি আমাদের এগিয়ে যায়, তখন নিজের প্রয়োজনীয় অন্য অন্য জায়গায় চলে যাবে। দেখা যাবে গোল্ডের জন্য তো বিরাট বড় বড় এই ফ্যাক্টরির বিরাট বড় জায়গার দরকার নাই, তেজগাঁর মতো জায়গাতেও একটা বিল্ডিং নিয়ে করা যায়, বিভিন্ন জায়গায় করা যায়। গার্মেন্টের থেকেও কম, অনেক কম জায়গায় আমরা এটা করতে পারি। কিন্তু আগে আমাদের প্রাপ্তিটা পাওয়ার এই যে সোর্সটা, আমাদের এই সোর্সটাকে স্মুথ করতে হবে আমাদের। আর আমরা এই পরিচয় থাকতে চাই না যে আমরা যা করি সব স্মাগলিংয়ের ইসেই আমরা করি, স্মাগলিংয়ের সোর্স থেকে আমরা এগুলি করি, এটা চাই না। আমরা ট্যাক্স দিতে চাই, ভ্যাট দিতে চাই, সব কিছু করতে চাই এবং সহনীয় পর্যায়ে সব কিছু করতে চাই। আর এই দেশের এই শিল্পটাকে বিকশিত করতে চাই। মানে স্মাগলিংয়ের বাইরে এসে আপনার নিরাপদ উৎস থেকে
আমদানি করে পরে রপ্তানি করতে চান। একটি বিষয় খুব আলোচনা হয় যে আমাদের দেশে যারা কারিগর এই খাতের সাথে যারা জড়িত তারা তো বিশ্বজুড়েই নন্দিত। তো এই বিষয়টা তো আমরা ব্যবহার করে এই খাতকে প্রসার করতে পারি। এর জন্য তো আরও আসলে বড় বড় বিনিয়োগও দরকার। সেই বিনিয়োগ নিয়ে বাজুসের যারা সদস্য আছে প্রায় 40,000, তো এই বিনিয়োগ নিয়ে আপনাদের কোনো বড় পরিকল্পনা আছে? বিনিয়োগ নিয়ে আমাদের তো কারিগররা, আপনি যেই কথাটা বললেন, দেখেন পৃথিবীতে গোল্ড এত দাম বেড়ে গেছে, এটাতে হালকা ওজনের গয়না যারা ব্যবহারকারী তারা চায়, সেটা মেশিন মেডের গয়নাগুলি এটা সম্ভব হয় না। এটা বেশিরভাগ হালকা ওজনের, এই যে বড় বড় আপনার নেকলেস বলেন, ওয়েডিং সেরিমনি উপলক্ষে যেগুলি করে, এইগুলি অনেক হালকা ওজনের, এই প্লাস্টার এবং আমাদের কারিগর এরা এই সিস্টেমগুলি করতে পারে। ইন্ডিয়াতে যেটা 10 ভরিতে করে আমাদের এখানে সেটা 4 ভরিতে, তাহলে বলেন 5 ভরি ইন্ডিয়াতে যেটা করে আমাদের এখানে 2 ভরি 2.5 ভরিতে করতে পারে। তো এই যে দামেও তো কমে যাচ্ছে, এই জিনিসগুলি আমরা কাজে লাগাতে পারি নাই। তার কারণ আমাদের প্রধান সমস্যাই হলো সোর্স, গোল্ডের সোর্সটা, এবং সেটা বিশ্ববাজারে যাইতে হলে তো বিশ্ববাজারে তো দাম কম, আমি তো বেশি দামে কিনে বিশ্ববাজারে যাইতে পারি না, আমাকে ইন্টারন্যাশনাল মার্কেট রেটে গোল্ড পাইতে হবে। সেইটা যদি আমি করতে পারি তাহলে এটা আমি এক্সপোর্টে বিরাট অবদান রাখতে পারবো, যেটা আমাদের বসুন্ধরা গ্রুপ যদি এইভাবে আমাদেরকে দিতে পারে, সেটা যত তাড়াতাড়ি তারা যদি প্রোডাকশনে যেতে পারে এবং সেইটা তাদেরকে দামটা যাতে সরকারের বিভিন্ন ট্যাক্সের জালে আর বিভিন্ন কিছুতে যদি জড়াই দেয়, তাহলে দেখা যাবে যে তারাও ওই রকমভাবে আগাতে পারবে না বা আমরাও সেইভাবে পাবো না, এইখানে ওই রকম উচ্চমূল্য থাকবে। যদি সুইজারল্যান্ড আপনি কম দামে পারে, তাহলে বাংলাদেশে কেন পারবে না কম দামে? আমাদের এই প্রশ্নটা আপনি সুযোগ দেন, আমরা এক্সপোর্ট করে সেকেন্ড গার্মেন্টের RMGর উপরে আপনি ডিপেন্ড করে আছেন 82%, আপনি এটা অন্য খাত বাড়ান না কেন? মুখে বলেন। এই যে এই সমস্ত যারা আছেন NBR পলিসি মেকার হইতে আরম্ভ করে, তারা এগুলি করতে পারে না কেন? আপনি যে রিটায়ার্ড করে বড় বড় একজন সেক্রেটারি, একজন বড় বড় আমলা রিটায়ার্ড করে খুঁজেন বড় বড় কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে যে জব খুঁজেন, যখন আপনার মগজগুলি একা পরিপূর্ণ থাকে বুদ্ধিতে, এই বুদ্ধি নিয়ে আপনি যান প্রাইভেট কোম্পানির একজন জব খোঁজার জন্য, চাকরি করার জন্য, আর এই মগজ নিয়ে যখন ছিলেন তখন দেশের মানুষের ভালো কিছু পরামর্শ দিতে পারেন না কেন? আমরাও চাই যে বসুন্ধরা যে বিনিয়োগ করছে রিফাইনারিতে সেটি দৃশ্যমান হোক, কিন্তু আপনি যেটি বলছিলেন যে বসুন্ধরার প্রশংসা করছিলেন, কিন্তু এই পুরো খাতটাই এমনিই বিভিন্ন সময় বলা হয় যে সিন্ডিকেট আছে, স্মাগলাররা আছে। তো একটি প্রতিষ্ঠানের বিনিয়োগের উপরে যদি পুরো খাতটি আবার নির্ভরশীল হয়ে পড়ে, সেটি তো ব্যবসাকে আবার এক ধরনের অনিশ্চয়তা তৈরি করবে না? এটা শোনেন, আপনি কোনটা যে মুরগি আগে না ডিম আগে এরকমের হয়ে গেল। আপনি আগে তৈরি করতে দেন, যদি অনিয়ম হয় সেটা আপনি ধরবেন, বললেন যে আমাদের সুইমিং এর জন্য সাঁতারে প্রতিযোগিতা হবে। আরে ভাই, সাঁতারে প্রতিযোগিতা হবে, সুইমিং পুল করব ওইখানে, তারপরে কি হলো, সুইমিং করে হাত পা বেঁধে দিয়ে কইলেন যে সাঁতরাও। এখন এটা কি সুইমিং শিক্ষা হয় নাকি? আপনি আগে ওইটাকে করেন, করার পরে যদি কোনো রকম কোনো লিকেজ থাকে সেটা বলবে, আমরা বলবো, এই দেশের যারা এই যে বুদ্ধিজীবী আছে, এইগুলো নিয়ে চিন্তা করে, ইকোনমিস্ট আছে, তারা বলবে। আপনি তো এখন চালুই করতে দিলেন না, চালু করার পরে বুঝবেন যে ওটা খারাপ কি ভালো। এরকম তো সব সেক্টরে সব জায়গাতে করছিল। এই দেশে গার্মেন্টও যখন শুরু হয়েছিল তখনও তো বলছো যে দেশে গার্মেন্টস হইব না, এইগুলিতে মানুষে হলো সম্পূর্ণ কাপড় আনবে বিদেশ থেকে আর সব বিক্রি করে দিবে। তো এটাও তো দাঁড়াই গেছে। নেগেটিভ সবসময়ের জন্য চিন্তা থাকে, কিন্তু আগে আপনি তৈরি না করে তো আর নেগেটিভ চিন্তা করতে পারেন না, কল্পনার উপর তো আপনি করতে পারেন না। আর প্রশংসা, আমি বসুন্ধরার প্রশংসা ওইভাবে করি নাই। আমি বলছি যোনরা যেহেতু এগিয়ে আসছে, এইটা প্রশংসার দাবিদার, অবশ্যই দাবিদার। না হলে হবে কি, আমি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে একবার একটা মিটিংয়ে জাহাজ তৈরি করেন এরকম একটা কোম্পানি তৈরি হয়েছিল, ডক্টর কি যেন ভদ্রলোকের নাম, ওই জাহাজ তৈরি করে বিদেশও বিক্রি করতেছে। তখন ওই জাহাজের আরো লঞ্চ টঞ্চ যারা বানায় ওই অর্গানাইজেশন আছে, তারা যে বলে ভাই জাহাজের এইটা না ওটা না, মানে করতে দিবে না জাহাজ। আমি তখন বললাম যে উনার স্বাধীনতা পুরস্কার, উনারে বিজয় দিবসের পুরস্কার, উনারে হলো 21 পদক, যত পদক আছে সব দেওয়া উচিত। এই দেশে যে জাহাজ তৈরি হয়ে এক্সপোর্ট হইতেছে, এইটাই তো আমাদের বড় অর্জন, আপনারা বাধা দেন কেন? ঠিক এইটা রিফাইনিং কোম্পানি আমাদের বসুন্ধরা, তারা যে এগিয়ে আসছে,
আপনার সারা জীবন ভরে শুধু আমাদের দুষবেন, স্মাগলার বানাবেন, এইগুলি পেয়েছেন কি আপনারা? শুধু স্মাগল করেন, আপনি করেন, সরকারি ইসে করেন, ওনারা করতেছে, এই জন্য ওনাদের ধন্যবাদ দেই যে ওনারা এত বড় একটা রিস্ক নিয়ে, উদ্যোগ নিয়ে আগায় আসছেন। আপনারা তো কত বিলিয়নিয়ার এই দেশ থেকে টাকা পাচার করে দিতেছেন, কতজন আছেন এই দেশে, কয়টা ইন্ডাস্ট্রি করছেন বলেন আপনারা? আর যারা করতে চায় তাদেরও আবার বাধা দিবেন, এটা তো হইতে পারে না। এই দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করেন, এই দেশের খাত তৈরি করেন, আমাদের কথা হলো এটা। আপনাকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই আপনাদেরও ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ, অনেক কথা বললাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সোনা খাত নিয়ে কথা বললাম। এই খাতের উদ্যোক্তা আনোয়ার হোসেন আজ আমাদের অতিথি ছিলেন। তিনি যেটি বললেন যে এই খাতকে আসলে প্রসার করতে চাইলে সরকারের নীতি সহায়তা দরকার, যাতে এই পুরো সোনা খাত যাতে আইনি কাঠামোর মধ্যে চলে, সরকারের নীতি ছাড় এবং কর কাঠামোতে পরিবর্তনের কথা তিনি বললেন। আমরাও চাই পুরো খাতটি একটি আইনি কাঠামোর মধ্যে চলুক, এ খাতের ব্যবসায়ীদের যে বদনাম, স্মাগলার, সেই বদনামটা কেটে যাক। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।